এগুলো কি মাছ ভাইয়া? এগুলো নানান দিলে মাছ ভাইয়া। কি মাছ? এগুলো সিলর মাছ। সিলর মাছ, নাকড়া মাছ। ওই যে ওইটা বুঝিনি, ওইটা ওইটা বুল মাছ। এটা টাইগার। আনফরচুনেটলি এগুলা কি মাছ সেটাও চিনি না, আর ওনারা কি নাম বলছে সেটাও বুঝতে পারি নাই। ওনাদের কথাগুলো একটু তো ডিফারেন্ট, পাশাপাশি ওনারা খুব দ্রুত কথা বলে, এই জন্য আসলে বোঝা যায় না ঠিক মতো। এটা হচ্ছে শাহপুরের দ্বীপের জেলেপাড়া। রাতে গভীর সমুদ্রে যে ট্রলারগুলো মাছ ধরতে যায়, সেই ট্রলারগুলো মূলত এখানে এসে সকালবেলা ভিড়ে। জেলেপাড়াটি মূলত নাফ নদী আর বঙ্গোপসাগরের মোহনার কাছাকাছি হচ্ছে গড়ে উঠছে। জেলেপাড়াটা ক্রস করে হচ্ছে আমি চেষ্টা করেছিলাম নাফ নদীর কিনার পর্যন্ত বাইক নিয়ে যেতে আর কি, বাট আনফর্চুনেটলি এই পর্যন্তই আসা গেছে, সামনের রাস্তাটা কাটা। এই বাংকারটা মূলত মায়ানমার সীমান্ত বরাবর হচ্ছে বিডিআরের চেকপোস্ট। এখানে দুইজন বিডিআরের জওয়ান ভাইয়া আছে ডিউটিরত। এখানে প্রায় আমি 30 মিনিটের মতো ওনাদের সাথে বসে বসে গল্প করেছিলাম। ওনাদের সাথে অনেক কথাই হয়েছে, আর সঙ্গত কারণে এখানে কোনো ভিডিও করা হচ্ছে না আর কি, বা হয়নি। এখানে যে বিডিআরের দুইটা ভাইয়া আছে, ওনারা হচ্ছে রাতেও এখানে ডিউটি করে। এলাকাটা খুবই নির্জন, আশেপাশে লিটারেলি কেউ নাই। এই মুহূর্তে দুই একজন লোক দেখা যাচ্ছে, বাট ওনারা হচ্ছে সন্ধ্যার পরে আর এখানে থাকে না। আমি ভাইয়াদেরকে জিজ্ঞেস করছি যে এইভাবে যে একা থাকেন, বিরক্ত লাগে না একটা সময় পরে? ওনারা জানালো বিরক্ত তো অবশ্যই লাগে, বাট এখন মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে। তবে ওনাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি ভুগতে হয় সেটা হচ্ছে পানি। এখানে আশেপাশে হচ্ছে খাবার পানির হচ্ছে ব্যবস্থা নাই। ওনাদেরকে পানির জন্য হেঁটে একদম জেলেপাড়া পর্যন্ত, মানে অনেক দূর হেঁটে যেতে হয়, হেঁটে আসতে হয়। এইটাই ওনাদের জন্য মেইন ঝামেলা। পানি ছাড়া ওনাদের বাকি বিষয়গুলো অভ্যাস হয়ে গেছে। তো আমি এখানে আসার পরে আসলে গল্প শুরু করার আগে ওনাদের কাছ থেকে একটু পানি চেয়ে খেয়েছিলাম আর কি। তো পরবর্তীতে ওনাদের এই গল্পটা শোনার পরে আমার ওই পানি খাওয়াটা ঠিক হয় নাই বলে মনে হইতেছিল। তো ওনাদেরকে সরি বলেছি যে ভাই আসলে এরকম জানলে আমি পানিটা এখানে খাইতাম না, ওই জেটিঘাটের দিকে গিয়ে খাইতাম। বাট ওনারা বেশ আন্তরিক। অনেকক্ষণ পরে একটা মানুষ দেখতে পেয়েছে, গল্প করতে পারতেছে, এই জন্য ওনারাও বেশ প্লিজড আর কি। তো ফলে হয়েছে কি, ওনাদের সাথে অনেক কথাই হয়েছে। কথায় কথা দেখা গেছে 30-40 মিনিটের মতো আমার এখানে একদম পাস হয়ে গেছে। আমিও খুব হ্যাপি, ওনাদের সাথে গল্প করে আমার বেশ ভালো লেগেছে। তো সোলো ট্রিপে গেলে আমার মেইন অ্যাক্টিভিটিস থাকে কিন্তু এইটা, অপরিচিত লোকজনের সাথে ইন্ট্রোডিউস হওয়া, কথা বলা, গল্প করা। এভাবে দেখা গেছে অনেক সময় পার হয়ে যায় আসলে, আর ভালোও লাগে। নানান বৈচিত্র্য দেখা যায়, জানা যায় আর কি। এই দিকে আসলে তেমন কেউ একটা আসে না, রাস্তার কন্ডিশন দেখলে বোঝা যায়। এখনও একদম গ্রিন শ্যাওলা হয়ে আছে, কোনো গাড়ি ঘোড়া চলার চিহ্ন নাই আর কি। ডানের রাস্তাটা টেকনাফের দিকে গেছে, আর সামনে হচ্ছে জেলেপাড়া, এরপর হচ্ছে জেটিঘাট। ভিডিওর শুরুতেই যে মাছগুলো আপনারা দেখেছিলেন সেগুলো মূলত সামনের এই জেলেপাড়াতে ছিল আর কি। এই পাড়াতে যারা থাকে এদের অলমোস্ট সবাই হচ্ছে জেলে, ওনাদের প্রধান জীবিকাই হচ্ছে মাছ ধরা। তো বেশিরভাগই হচ্ছে এখান থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, আর অল্প কিছু পরিমাণ আছে যারা ছোট ট্রলার বা নৌকা বানায়, তারা হচ্ছে বঙ্গোপসাগর আর এই নাফ নদীর মোহনাতে হচ্ছে মাছ ধরে আর কি বেশিরভাগ সময়। কোনো এক সময় টেকনাফ জাহাজঘাট থেকে সেন্ট মার্টিনের শিপে করে যখন এখান দিয়ে ক্রস করে যেতাম, এই জেলেপাড়াটা দূর থেকে দেখে আমার কাছে খুব ইমপ্রেসিভ মনে হতো। তখন মনে হতো এখানে কোনো এক সময় ইনশাল্লাহ আসতে হবে। আজকে এখানে আসতে পেরে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে বলা চলে আর কি। বেশ ভালো লাগতেছে এখানে ঘোরাঘুরি করে, জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অন্তত ভালো লেগেছে। আমার কাছে ভালো লাগার মেইন কারণ যেটা আমি বুঝি সেটা হচ্ছে
প্লেসটা এখনও অ্যাজ ইট ইজ আছে। প্রকৃতি যেভাবে এটাকে সাজাইছে এক্স্যাক্টলি সেভাবেই এখনও এটা আছে, এখনও কৃত্রিমতায় হচ্ছে ভরে যায় নাই আর কি। ভাগ্য ভালো এটা এখনও পর্যটন স্পট হয় নাই। পর্যটন স্পট হইলেই মনে করেন এটা শেষ, ধ্বংস। এখানে নানান টাইপের কৃত্রিম জিনিসপত্রের সমারোহ হয়ে যাবে, তখন আমার আর তখন ভালো লাগবে না। বাম পাশের এটা স্কুল, প্লাস হচ্ছে এটা ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়কেন্দ্র বলা চলে আর কি। আমি জাস্ট ভাবতেছি একদম সাগরের কিনার ঘেঁষে এই আশ্রয়কেন্দ্রটা, ঘূর্ণিঝড়ের সময় এখানকার ভিউ ফিলিংস কি হবে এটা আমার কাছে মানে ভেবেই হচ্ছে অবিশ্বাস্য একটা বিষয় মনে হইতেছে। এটা ভয়ঙ্কর সুন্দর হওয়ার একটা সম্ভাবনা আছে। এই ইট বিছানো রাস্তাটাতে প্রচুর পরিমাণ ঘাস আর হচ্ছে শ্যাওলায় ভরপুর। তেমন একটা যে গাড়ি ঘোড়া চলে না, রাস্তার দিকে তাকালেই হচ্ছে বোঝা যায়। আমার বেশ ভয় লাগতেছে আমার বাইকের চাকা পিছলা খায় কিনা এটা ভেবে আর কি। এমনিতেই তো সামনের চাকা চিকন, আপনারা বদনাম করেন, বাট আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সেরকম কোনো ভয়ের মতো সিচুয়েশান আমি ফেস করি। অনেক দিন পর মাটির রাস্তাতে বাইক চালাইতেছি, বেশিক্ষণ চালাইতে পারলাম না, আবার ইটের রাস্তা শুরু হয়ে গেছে। মাটির রাস্তা আসলে ঢাকার দিকে বা আমাদের ফেনী খুব একটা দেখা যায় না তেমন। এই রাস্তাটার মধ্যে প্রচুর পরিমাণ ঝাউ গাছ লাগানো উচিত বলে আমি মনে করি। এটা সমুদ্রের উপকূলে একদম ওয়ান কাইন্ড অফ বাঁধের মতোই তো কাজ করতেছে। দুই একটা গাছ দেখা গেল, এখানে আরও বেশি পরিমাণ লাগানো উচিত, কারণ এই গাছগুলোই তো এই বাঁধটাকে হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় টিকায় রাখবে, তাই না? মোটামুটি প্রায় জেটিঘাটের কাছাকাছি চলে এসেছি। আবার এখন হচ্ছে আবার স্ট্রেইট যাব আর কি, ওই পাশে কি আছে সেটা দেখব। ঘড়িতে এখন মাত্র 12:30টাও বাজে নাই, আমার হাতে প্রচুর সময়। এখনও ব্যাক করে ফিরে যাওয়ার মতো কিছুই নেই, আর ব্যাক করেই বা করবো কি। এইখানে একদম সন্ধ্যা পর্যন্ত না হলেও বিকাল পর্যন্ত কাটানোর ইচ্ছে। জেটিঘাটের এই অংশটুকু বা জেলেপাড়ার ওই দিকটা নাফ নদীর মোহনা হলেও স্ট্রেইট এখন যেদিকে যাচ্ছি সেদিকে মূলত বঙ্গোপসাগরের গভীর সমুদ্র হচ্ছে ওইদিকে শুরু হয়েছে আর কি। তো ওই দিক থেকে হচ্ছে আকাশ যখন পরিষ্কার থাকে একদম স্পষ্ট সেন্ট মার্টিন দেখা যায়। ইনফ্যাক্ট আমি সেন্ট মার্টিন থেকে কিন্তু টেকনাফের ভিউ স্পষ্টভাবেই দেখেছি। বাট আজকের ওয়েদারটা একটু হেইজি, দূরের দিকে একটু সম্ভবত মেঘলা বা বৃষ্টি হচ্ছে এরকম একটা ফিল হয়ে আছে। এই কারণে আজকে হয়তো সেন্ট মার্টিন দেখার সৌভাগ্য হবে না আর কি। বাট ইটস ওকে, কোনো অসুবিধা নাই। এই জায়গাটাও বেশ সুন্দর, এটা উপভোগ করি আগে।
ফাইনালি বঙ্গোপসাগরের গভীর অংশের দিকে এসে পৌঁছালাম। সেন্ট মার্টিনের দিকে জাহাজগুলো এখন কক্সবাজার থেকে যে ছেড়ে যায় এগুলো মূলত এইখান দিয়ে যায় আর কি। এই জায়গাটা বেশ গভীর, ঢেউ দেখেই বোঝা যাচ্ছে। অথচ শাহপরীর দ্বীপের ওই জেটিঘাটের দিকে কিন্তু কোনো ঢেউ নাই, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই। ওই দিকটা মূলত নাফ নদীর মোহনা হওয়ার কারণে বেশ পলিমাটি জমে গভীরতা একটু কম আর কি। আর ওইখানে সাগরটা আসলে মূলত নদীতে মিলিত হয়েছে, তো দুইটারই একটা ভাইব আছে, মানে সাগরের পুরা ভাইবটা ওইদিকে পাওয়া যায় না। এই রাস্তাটা একসময় সম্ভবত অ্যাক্টিভ ছিল, কারণ আমার যতটুকু মনে পড়ে সেন্ট মার্টিন থেকে ট্রলারে করে এসে যখন আমি শাহপরীর দ্বীপের জেটিঘাটে নামছিলাম, আমাদের সিএনজি এই জায়গা দিয়ে হচ্ছে টেকনাফ গিয়েছিল। বাট আজকে ওই টমটমওয়ালা বলল যে এখান দিয়ে নাকি টেকনাফ যাওয়া যায় না। তার মানে হচ্ছে এই রাস্তাটা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে। সম্ভবত ঘূর্ণিঝড়ের সময় রাস্তা ভেঙে গেছে, হতে পারে, সামনে গেলে আসলে বোঝা যাবে। আদারওয়াইজ এখান দিয়ে তো যাইতে পারার কথা। হয়তো কোনো এক সময় এই রাস্তাটায় একদম মেরিন ড্রাইভে গিয়ে অর্থাৎ সাবরং পয়েন্টে গিয়ে উঠবে আর কি। তখন কিন্তু বেশ উপভোগ্য হবে একদম কক্সবাজার থেকে শাহপরীর দ্বীপ জেটিঘাট পর্যন্ত আসাটা। সামনের রাস্তায় দেখলাম বেশ কাদা, সম্ভবত বৃষ্টি হয়েছিল কালকে। এই জায়গাটা বেশ সাবধানে পার হতে হবে, কারণ আমি সোলো, মানে একা, কোনোভাবে বাইকে চাকাটা যদি বেঁকায় যায়, ফেসে যায়, হেল্প করার জন্য কাউকে পাবো না, বিপদে পড়বো বেশ। এই জন্য একটু এক্সট্রা সাবধান থাকতে হবে আর কি। আশা করি কোনো ঝামেলা ছাড়া যেতে পারবো, কারণ এই ঘাসের অংশটুকু মোটামুটি বেশ শক্তপোক্ত আছে বলে মনে হচ্ছে, ঝামেলা হবে না ইনশাল্লাহ। একটা পার হতে না হতেই সামনেই আবার সিমিলার সিচুয়েশান। এটাকেও খুব সাবধানে পার হতে হবে। চাকা কিন্তু কাঁধার মধ্যে ডাবলে কিন্তু খবর আছে। এটা খুব সিম্পল মনে হইতে পারে, কিন্তু চাকা ডাবলে হচ্ছে ওঠানো বেশ কঠিন। এর মধ্যে পিছন দিয়ে কেউ যদি থাকতো ধাক্কা দেওয়ার মতো, তাহলে একটা কথা ছিল। ফাইনালি পার হইতে পারছি। জালটা থাকার কারণে আসলে ভয়ে আমি জোরে টান দেই নাই, কারণ কোনোভাবে জালের মধ্যে পা বা অন্য কিছু ফেসে গেলে পিছন থেকে টান দিয়ে ধরবে, আর আমি চিটপটাং হয়ে একদম কাদার মধ্যে পড়ব। বেশ বিব্রতকর হবে, আর আমার ট্রিপটাও একদম মাটি হয়ে যাবে। এদিকে কতটুক যাওয়া যায়? ওই ঝাউবন পর্যন্ত? এদিকে আর কতটুক যাওয়া যায়? বিশ্বাস করেন, লিটারেলি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আমি কিচ্ছু জানি না। বাইক থাকার অ্যাডভান্টেজ নিতেছি শুধু। বাইক আছে মানে মন চাইলে এদিকে, মন চাইলে ওইদিকে, কোনো অসুবিধা নাই, যাইতেই থাকবো। এইটা হচ্ছে আমি ম্যাক্সিমাম জায়গায় সোলো ট্যুরে গেলে এই কাজটাই করি, যে রাস্তায় মন চাই ঢুকে যায়, যতক্ষণ মন চাই যাইতে থাকি। এভাবেই হচ্ছে র্যান্ডমলি ঘুরি আর কি, কোনো উদ্দেশ্য থাকে না। তো আপাতত প্ল্যান হচ্ছে এই রাস্তা কতটুকু যাওয়া যায় আমি গিয়ে দেখবো আর কি। এরপর যখন আর যাওয়া যাবে না ব্যাক করব। তবে একটু আগে খেয়াল করেছেন, যেখানে আমি ওই ছোটো ছেলেটার সাথে টমটমে কথা বলেছি, ওইখান দিয়ে কিন্তু একটা ডানের রাস্তা আছে। তো রাস্তা আছে মানে এটা মেন রাস্তায় গিয়ে ডেফিনেটলি উঠবে। এই জন্য ঠিক করেছি ব্যাক করার সময় এই রাস্তা দিয়ে হচ্ছে আমি চলে যাব আর কি। কারণ হচ্ছে জেটিঘাটের দিকে আবার যদি ব্যাক করতে হয়, আমাকে কিন্তু কাদাওয়ালা ওই দুইটা প্লেস
আবার পার হইতে হবে। ওইটা কিন্তু প্যারাদায়ক জায়গা। শুধু শুধু প্যারা নেওয়ার তো কোনো দরকার নেই। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কোনো কথা নাই বার্তা না, একদম বাইক ঘুরিয়ে হচ্ছে ব্যাক করে চলে যাচ্ছি, তাই না? আসলে চলে যাচ্ছিলাম না, বাইকটা ঘুরিয়ে বাম পাশ দিয়ে এটা ক্রস করার জন্য একটু শেভ করতেছিলাম আর কি। সামনে বাম পাশে সাগরে অনেকগুলো সাম্পান দেখা যাচ্ছে, আর কিছু মানুষের অ্যাক্টিভিটিসও দেখা যাচ্ছে। সম্ভবত কিছু সাম্পান সমুদ্র থেকে এখানে ব্যাক করেছে, মাছ টাছ ধরে এনেছে আর কি। এখানে বাইকটা থামিয়ে একটু এখানে সময় কাটাবো। এদিকে সাগরের ঢেউ বেশ বড়। আপনাদেরকে আগেই বলেছি এই অংশটুকু গভীর সমুদ্রের মধ্যেই পড়ছে আর কি। এই ভাইয়াদেরকে দেখে মনে হচ্ছে ওনারা মাছ ধরার ট্রলার নিয়ে হচ্ছে তীরে ফিরছেন। এখন সব কিছু গুছগাছ করে বাসায় ফিরে যাচ্ছেন রেস্ট নেওয়ার জন্য। সম্ভবত ওনারা রাতে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যান, আর দিনের বেলা এই সময়টা ফেরত আসেন আর কি। অনেকক্ষণ ধরে অবজার্ভ করতেছিলাম, একটা ছোট ছেলে একটা বস্তাকে টেনে টেনে নিয়ে আসতেছে। ছেলেটা বেশ কিউট, স্মাইলি একটা ফেস নিয়ে আছে দেখেন। বস্তার মধ্যে সম্ভবত মাছ ধরার জাল। অনেকেই দেখছি বড়শি দিয়ে মাছ ধরতেছে। এই ভাইয়াটাও সম্ভবত একটা মাছ পাইছে। কি মাছ এটা ভাইয়া? কি মাছ? উরুক্কু মাছ, গুজ্জা মাছ। একটু ধরে দেখি। কাটা করবি? কাটা। ও, এখান দিয়ে চাপ দিব। মাছ তো নরম একেবারে। জাল মেরে ধরেন না? বসি। আচ্ছা, আরে বাবা কি একটা অবস্থা, শক্ত কাটা। পাঁচ জুতা তো পুরো আয়রন ম্যানের মতো লাগতেছে তোমারে। এখানে কি শামুক বড়শির জন্য মাছের খাবার? আচ্ছা, এখানে একটা বিষয় খুব কমন দেখলাম, প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট ছোট ছেলে বা মেয়ে যারাই আছে এরা হচ্ছে হ্যাঁ তাদের বাবাকে হচ্ছে হেল্প করার জন্য এখানে আসে। প্রত্যেকটা জায়গায় আমি টেকনাফেও দেখছি, আমি সেই সাপুরের দ্বীপের জেটিঘাটের দিকেও দেখছি, এখানেও এক্স্যাক্টলি সেম। ছোটোবেলা থেকে ওরা হচ্ছে এভাবেই সমুদ্রে টিকে থাকার বিষয়টা রপ্ত করে নেয় আর কি। আসলে দিন শেষে এটাই তো ওদের পেশা। এখানে অনেকগুলো সাম্পান আছে, প্রত্যেকটা সাম্পানে পতাকা লাগানো, দেখতে বেশ ভালোই লাগতেছে। এখানে যে সাইজের সাম্পানগুলো আছে এগুলো দিয়ে মূলত সাগরের তীরবর্তী অঞ্চলে মাছ ধরা হয় আর কি। যেই সাম্পানগুলো মূলত গভীর সমুদ্রে যায় সেগুলো সাইজ আরও বেশ বড় হয় আর কি। গভীর সমুদ্রে বড় মাছ পাওয়া গেলেও তীরবর্তী অঞ্চলে আসলে তেমন একটা বড় মাছ পাওয়া যায় না। এদিকে জেলেদের একাংশ হচ্ছে ব্যস্ত জাল ক্লিনিংয়ে আর হচ্ছে সব কিছু গুছগাছ করাতে। এই ট্রলারগুলো সম্ভবত কিছুক্ষণ আগেই হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরে ফিরে এসেছে আর কি। সারিবদ্ধ ট্রলারগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে। এদিকে সবাই ব্যস্ত ফিরে আসা ট্রলারগুলোর জাল থেকে মাছ আহরণ করতে, আর পাশাপাশি জালগুলোকে হচ্ছে ক্লিন করে গুছগাছ করতে। যেমনটা বলেছিলাম বেশিরভাগ ট্রলারে হচ্ছে ছোট ছোট মাছ ধরে এখানে, বড় মাছ নেই বললেই চলে। এটার মেইন কারণ হচ্ছে আপনাদেরকে আগেও বলেছি, বড় মাছ আসলে যেই ট্রলারগুলো গভীর সমুদ্রে যায় সেই ট্রলারগুলোতে পাওয়া যায় আর কি।
বাহ, এখানে দেখি খাবারের ব্যবস্থাও আছে। ওনার ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে এই জেলেরা, এই জন্য পান এবং চাই হচ্ছে ওনার প্রধান সেলেবল প্রোডাক্ট আর কি। এই ছোট মাছগুলো বাজারে একটু ডিমান্ড কম, অ্যাটলিস্ট ওনাদের ভাষ্য মতে আর কি। এই কারণে দেখা গেছে অনেক সময় উপযুক্ত দাম পাওয়া যায় না। সেক্ষেত্রে ওনারা বেশিরভাগ মাছ হচ্ছে শুটকি বানিয়ে ফেলে। মাছ ধরার পুরা প্রসেসটা কিন্তু এত সহজ না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণ কাজ থাকে। বাট সেই তুলনায় ওনারা রিওয়ার্ড অর্থাৎ হচ্ছে টাকা পায় না। আড়তদার হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে জেনারেট করে। বিষয়টা আসলে প্যাথেটিক। এদিকে ছোট মাছ বেশি ভাইয়া, বড় মাছ কি গভীরে? আজকে জালে প্রচুর মাছ আসলে আসে নাই, মাঝে মধ্যেই নাকি এরকম হয়। এটা অবশ্যই লাখের বিষয়, কোনো দিন ভালো মাছ পাওয়া যায়, কোনো কোনো সময় বিষয়টা এমনই হয়। এদিকে হঠাৎ করে চোখ পড়লো আমার প্রিয় মাছের উপর। এই মাছটা আমার খুবই প্রিয়, একদম এরকম ফ্রেশ তাজা মাছ যদি এখনই রান্না করে খাওয়া যেত বেশ ভালো হতো। ভাইয়া রুইটা মাছ দুইটা দুই কালার হয় কেন? সাদা একটা লাল, মানে এর কি জাত নাকি ছোট বড়োর জন্য? ছোট বড় কালার, ছোটগুলা সাদা হয়, ছোটগুলো সাদা হয় আর বড়গুলো লাল। ফ্রেশ লইট্টা মাছের টেস্ট অসাধারণ, একদম অতুলনীয়। ঢাকায় আমরা যেগুলা কিনি সেগুলো আসলে বরফ দেয়া, আর বরফ দেয়া মাছে টেস্ট অনেকাংশেই হচ্ছে চেঞ্জ হয়ে যায়। জালে ছোট মাছ আসলে যে পরিমাণ পরিশ্রম হয় সেই পরিমাণ রিওয়ার্ড আসলে হয় না। বাট কিছু তো করার নাই, গভীর সমুদ্রে যাইতে হইলে আসলে ইনভেস্টমেন্টের দরকার হয় প্রচুর। এত টাকা ইনভেস্ট আসলে সবাই অ্যাফোর্ড করতে পারে না, আবার রিস্কও আছে। অনেক সময় গভীর সমুদ্রে গিয়ে যে পরিমাণ খরচ হয়েছে সে পরিমাণ মাছ পাওয়া যায় না। এদিকে সবাই দেখি একটা নৌকাকে ধাক্কা দিয়ে ওঠাচ্ছে আর নিচে গাছের গুঁড়ি দিচ্ছে। তোমার নাম কি? মোহাম্মদ হোসেন। হোসেন ভাইয়া, এটা কি নামাবে? ও ফুটানো ঠিক করবে, এটা ঠিক করবো। ফুটা হয়ে গেছে। এটা ফাটে গেছে তো সেজন্য। হঠাৎ করে একটা অদ্ভুত মাছের উপর চোখ পড়ল। মাছটা দেখতে অনেকটাই ব্যাঙাচির মতো, জাস্ট একটু বড় সাইজ, বাট লুক একদম মোটামুটি সিমিলার। এই মাছটার নাম আসলে আমার জানা নাই। সাম্পানের ওই পাশটা অর্থাৎ ঝাউবনের দিকে দেখলাম অনেক লোক একসাথে বসে কাজ করছে। অ্যাকচুয়ালি কি করতেছে দূর থেকে বোঝা যাচ্ছে না, একটু সামনে গিয়ে দেখবো ভাবতেছি। বিচে আজকে প্রচুর বাতাস হচ্ছে, এ কারণে পতাকাগুলো বেশ ভালোভাবে হচ্ছে উঠছে, দেখতে ভালো লাগতেছে আমার কাছে। এইদিকে মূলত জালের রিপেয়ারিং বা মেনটেনেন্স সার্ভিস চলতেছে আর কি। ছেঁড়া জালগুলো হচ্ছে সেলাই করে ফিক্স করা হচ্ছে, পাশাপাশি নতুন জাল পুরনো জালের সাথে জোড়া লাগিয়ে সাইজে বড় করা হইতেছে আর কি। বড় করার জন্য জোড়া লাগাচ্ছে, বড় করার জন্য। আপনারা যারা আমার ডে 4-এর ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই চাকাগুলোর মধ্যে মূলত এই ট্রলার বা সাম্পানগুলোকে বসিয়ে একটা জিপ গাড়ি দিয়ে টেনে হচ্ছে বিচে নিয়ে আসা হয়, আবার বিচ থেকে সাগরে নিয়ে যাওয়া হয় আর কি। জায়গাটা বেশ সুন্দর, একটা ফটোজেনিক বিষয় আছে এখানে। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে আসলে বেশ ভালো কিছু শ্যুট নিতে পারবেন আশা করি। আমার বেশ ভালো সময় কেটেছে এদিকে এসে, বিশেষ করে অ্যাক্টিভিটিসগুলো দেখতে আমার বেশ ভালো লেগেছে। আমার হচ্ছে যে কোনো নতুন জায়গায় গেলে সেখানকার স্থানীয় মানুষজনের অ্যাক্টিভিটিস দেখতে বেশ ভালো লাগে। এদিকে আমার ব্ল্যাকি মেটি অনেকক্ষণ রোদে পুড়ে আমার জন্য অপেক্ষা করতেছে।
বাইকটা এখানে তালা মেরে চলে গিয়েছিলাম, যদিও চোখের সামনে ছিল, এ কারণে বেশি টেনশন করি নাই। আর এদিকে বাইক চুরি হওয়ার চান্সও কম আর কি, কারণ আউটসাইডার এদিকে তেমন একটা নাই, বেশিরভাগই হচ্ছে স্থানীয় জেলে আর আমার মতো 2-1 ট্যুরিস্ট। তবে আমার মতো এলোমেলো আসলে এত ট্যুরিস্ট ঘোরে না, এই কারণে আমি ছাড়া আসলে আশেপাশে কেউই নাই এখানে। এখন হচ্ছে প্ল্যান এই রাস্তা ধরে যতটুকু যাওয়া যায় এক্স্যাক্টলি ততটুকুই যাব আর কি। দেখি রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে, আর নতুন কোনো সুন্দর প্লেস ফাইন্ড আউট করতে পারি কিনা সেটাও দেখি আর কি। তবে একটা বিষয় কি, আমি যদি আজকে কোনো একটা গ্রুপ ট্যুরে আসতাম, আজকে আমি যেভাবে ঘুরতেছি এভাবে কিন্তু সম্ভব হইতো না। 5 জন 5 রকম মতামত দিত, আলটিমেটলি কিছুই হইতো না, মনটাই খারাপ হয়ে থাকতো। আমি এই জন্য ম্যাক্সিমাম টাইমে আসলে গ্রুপ ট্যুর অ্যাভয়েড করি, ফ্রিডম পাওয়া যায় না গ্রুপ ট্যুরে। আজকে আমি একা, আমার যেখানে ইচ্ছা আমি যাইতে পারবো, যেখানে ইচ্ছা বসতে পারবো, আর ইচ্ছে হলে আমি নাও যাইতে পারবো, কেউ কিছু বলার নাই। এই রাস্তাটা তো একে মাটির রাস্তা, তার উপর হচ্ছে বৃষ্টির কারণে বেশ কিছু কাদাযুক্ত গর্ত হয়ে আছে আর কি। তো এই জন্য বাইকটা বেশ সাবধানে এবং স্লো চালাইতে হইতেছে। সাথে অবশ্য পিলিয়ন থাকলে এত সাবধানে চালাইতাম না, আর একটু রাফলি চালাইতাম আর কি। বাট এখন যেহেতু পিলিয়ন নাই, কোনো একটা সমস্যা হইলে সেটা আমাকেই সলভ করতে হবে, এই কারণে একটু বেশি সাবধান হচ্ছি। তার উপর আরেক সমস্যা হচ্ছে এলাকাটা বেশ নির্জন, কোনো একটা অসুবিধা হইলে একটা মানুষ পাওয়া হচ্ছে খুবই ডিফিকাল্ট। ঝাউবনের পরে সামনের ভিউটা জোস লাগতেছে, একদম রাস্তার পাশেই হচ্ছে বঙ্গোপসাগরের ঢেউগুলো আসছে পড়তেছে। এখানে এসে রাস্তাটা স্প্লিট হয়ে গেছে, একটা স্ট্রেইট সোজা গেছে আর একটা ডান পাশ দিয়ে গেছে। সম্ভবত এই ডান পাশের রাস্তাটাই হচ্ছে আপনার টেকনাফ যাওয়ার রাস্তায় গিয়ে উঠেছিল কেন বলতেছি, এটা খালি চোখে দেখা যাচ্ছে অনেক দূরে গিয়ে রাস্তাটা হচ্ছে কাটা, এটা দিয়ে মানে পাস করে ওই পাশে আর যাওয়া যাচ্ছে না, কোনোভাবে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। তো আমার ধারণা আমি যে সিএনজিতে করে যে টিকার থেকে যে আগের বার এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, সম্ভবত ডানের রাস্তা দিয়েই টেকনাফের রাস্তায় উঠেছিলাম আর কি। এই ভাইয়া হঠাৎ করে ভয় পাইছে, কারণ হচ্ছে এদিকে তো আসলে বাইক আসে না সচরাচর, তো এই কারণে উনি অ্যালার্ট না আর কি। হঠাৎ করে বাইকের সাউন্ড শুনে বেশ ভয় পেয়ে গেছে। বাম পাশে দেখেন, বাম পাশে কিন্তু এই পাতটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, সম্ভবত ঘূর্ণিঝড়ের সময়, এই কারণে এই রাস্তাটা আসলে বন্ধ মূলত। সম্ভবত আমার আজকের এক্সপ্লোরেশনের দায়িত্ব ঘটবে একটু পরেই। সামনের রাস্তা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে সমুদ্রের গর্ভে। ঘূর্ণিঝড়ে কি পরিমাণ স্ট্রাইক করেছে এদিকে, এইটার এখনও রাস্তার ক্ষতচিহ্ন থেকেই বোঝা যাচ্ছে। একদম দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। চারপাশটার ভিউ ওয়াও লাগতেছে আমার কাছে। এইখানে কিছুক্ষণ বসে সময় কাটাইতে হবে, অসাধারণ ভিউ। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার বেশ ভালো লাগতেছে, একটু ডিফারেন্ট টাইপের অন্যরকম ভিউ। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনতে বেশ ভালো লাগতেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? কেমন লাগছে আপনাদের? সমুদ্রের গর্জন এখানে বেশ সুন্দর। যে ভাইয়াটা আমার বাইকের সাউন্ড শুনে ভয় পেয়েছিল, এটাই ওই ভাইয়াটা। উনি দেখছি রাখাল বালক, বেশ কিছু গরু নিয়ে এখানে
আমি হচ্ছে আছে আর কি। তবে জায়গাটা বেশ উন্মুক্ত, তো গরু পালার জন্য পারফেক্ট। এই প্লেসটা আমার খুব পছন্দ হয়েছে, আমার বেশ ভালো লাগছে এখানে থাকতে। অনেকক্ষণ ধরে এখানে আমি দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। আমার একদমই বোর বা বিরক্ত লাগেনি আর কি। বাট প্রবলেমটা হচ্ছে কি, প্রচণ্ড রোদ পড়তেছে, যদিও বাতাস আছে বাট রোদও পড়তেছে অনেক। এখানে আসলে একটু শেড যদি থাকতো আমি আর একটু বেশি দাঁড়িয়ে থাকতাম আর কি। বাট অনেক রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু প্রবলেমই শুরু হয়েছে গরমে, এই কারণে ব্যাক করতেছি আর কি। এদিকে অনেকক্ষণ গরমের মধ্যে দাঁড়ায় আমার বেশ পানির তৃষ্ণা পাইছে আর কি। সামনে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, এইখানে দেখি কাউকে পাওয়া যায় কিনা, যদি একটু পানি খাওয়া যায় আর কি। ভাই একটু পানি খাওয়া যাবে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমার নাম সাইদুল ভাই, আমি ফেনী থেকে আসি। ক্যামেরাটা আসলে অফ করে দিছি, কারণ হচ্ছে আমি বুঝতে পারি না এটা যে বিডিআরের একটা চেকপোস্ট ছিল। আমি হঠাৎ করে দেখে যে ভাইয়ার সাথে বিশাল এক রাইফেল, অ্যামুনিশন, আরও বেশ কিছু জিনিসপাতি আর কি। তো ওনার সাথে কথা বলে বোঝা গেল এটা হচ্ছে বিডিআরের একটা চেকপোস্ট। ওনার থেকে একটু পানি খাইলাম, ওনার সাথে একটু গল্প সল্প করলাম, তারপর হচ্ছে এখন আবার রওনা দিছি আর কি। এদিকেই দেখতে দেখতে চলে আসলাম টমটম সহ একটা ছেলের সাথে, যেই প্লেসটাতে কথা বলছিলাম আর যেটার সাথে একটা রাস্তা ছিল আর কি, মানে আমার যাওয়ার সময় যেখান দিয়ে যাওয়ার কথা ছিল। তো এখান দিয়েই যাব, জেটিঘাটের দিকে আজ যাব না, কারণ ওইদিকে তো দেখেছি, আর নতুন করে দেখার কিছু নাই। আমার জন্য এটা একটা নতুন রাস্তা, এখন এটা এক্সপ্লোর করার জন্য ওই জেটিঘাট থেকে বেশি এক্সাইটিং আর কি। এই রাস্তাটা দিয়ে মূলত আমি শাহপুরের দ্বীপে জেটিঘাটে যাওয়ার সময় বলেছিলাম যে এইটা সম্ভবত শাহপুরের দ্বীপের সবচেয়ে বড় বাজার। এক্স্যাক্টলি ওই প্লেসে এসে উঠেছি। এখান দিয়ে ডান দিকে গেলে হচ্ছে জেটিঘাটটা, আর পিছন থেকে তো আমি আসলামই। আর এখন আমি যেদিকে যাচ্ছি এদিকে হচ্ছে টেকনাফ। হঠাৎ করে একটা রেস্টুরেন্ট চোখে পড়লো, সিঙ্গারা সেল করতেছে। আমার ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে, এই জন্য ভাবলাম একটু সিঙ্গারা খেয়ে নিই। যদিও দুপুর হয়েছে, ভাত খাওয়ার টাইম হয়েছে, আমি এখানে ভাত খাবো না, টেকনাফে আমার মোটামুটি একটা ফেভারিট হোটেল আছে, সেইখানে গিয়ে হচ্ছে ভাত খাবো আর কি। এই জন্য হালকা একটু নাস্তা খেলে আশা করি অসুবিধা হবে না। একটা সিঙ্গারা, একটা সমোসা দিয়ে। ভাই 20 টাকা। আমি বেশ বড় সড়ো লেভেলের হতাশ। সিঙ্গারা আর সমোসার টেস্ট একদম ওর্স ছিল। যদিও দোকানের নাম দ্বীপ ঝাল বিতান, ঝালের ঝড় নাই এখানে, আর সম্ভবত একটু লবণও কম, একদমই টেস্ট লাগে না এই খাইতে। শুধু শুধু এখন আমার সময় নষ্ট মনে হচ্ছে, পাশাপাশি হচ্ছে মুডও নষ্ট হয়ে গেছে। বাট ইটস ফাইন, এখন খাইছি, জানি যে এটা বাজে, না খাইলে মনে হচ্ছে আর এর সিঙ্গারাটা সেরকম টেস্টি হইতো। এই কারণে আমার কাছে মনে হয় না খেয়ে পস্তানো হচ্ছে, খেয়ে পস্তানোই ভালো। এই যে ডান পাশের রোডটা, যেখান থেকে একটা টমটম বেরোইছে, এই রাস্তাটাই সম্ভবত জেলেপাড়ার ওই রাস্তাটাতে গিয়ে উঠছে আর কি। মোটামুটি এই এলাকাটা আমার চেনা হয়ে গেছে একটু ঘোরাঘুরি করার কারণে র্যান্ডমলি। তো এখন মোটামুটি ঘড়িতে 1:45 মতো বাজে, প্রায় দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। এখান থেকে আশা করি টেকনাফ যাইতে হয়তো 20 মিনিট বা 30 মিনিট লাগবে সর্বোচ্চ।
অর্থাৎ 2:30টার মধ্যে গিয়ে পৌঁছাবো আর কি। 2:30 3টার মধ্যে খাওয়া প্রিটি গুড, কোনো অসুবিধা নাই। এখন যাব হচ্ছে হারুন ভাত ঘরে। এই হারুন ভাত ঘরটা আসলে টেকনাফে বেশ জনপ্রিয়। এর আগে যখন আমি টেকনাফ এসেছিলাম, অলমোস্ট এভরি সিএনজি, টমটম, রিক্সা ড্রাইভার ওই দোকানটার কথা রিকমেন্ড করছিল। আমরা ওইবার ওই দোকানে খেয়ে একদম প্রিটি ইমপ্রেসড বলা যায় আর কি। আমার কাছে সেরকম লাগছিল, এত ভালো লাগছে যে মাঝে মধ্যে মনে হইতো শুধুমাত্র হারুন ভাত করে খাওয়ার জন্য বাসে করে টেকনাফ এসে আবার ব্যাক করা অর্ধি, এরকমও মনে হয়েছে কোনো একটা সময়। বাট আমার কেন জানি মনে হচ্ছে গতবার আমি যতটা না ইমপ্রেসড হয়েছিলাম, এবার আমি ততটাই ডিসঅ্যাপয়েন্টেড হব। এটার দুইটা কারণ আছে। এক হচ্ছে গতবার আমার কোনো ওভার এক্সপেকটেশান ছিল না, এবার কিন্তু আমার মোটামুটি একটা এক্সপেকটেশান আছে। আর 2 নাম্বারে হচ্ছে আমি দেখেছি কোনো একটা জিনিস বাংলাদেশে বেশ সুনাম অর্জন করলে সেটা ওভার দ্য টাইম ডিগ্রেড হইতে থাকে। এটা কেন আমি জানি না, কিন্তু এটাই বাস্তবতা আমার দেখা আর কি। যদিও আমি ফুড রিভিউয়ার না, আর ফুড টেস্ট নিয়ে আমার আসলে অতিরিক্ত বেশি মাথা ব্যথা নাই আর কি। মোটামুটি একটু টেস্টি লাগলে আই এম ওকে। দেখা যাক, একটু পরে আপনাদেরকে তো রিভিউ দিবই কেমন লাগলো। তো আশা করি 3:30টার মধ্যে আমি খাওয়া দাওয়া করে একদম আবার ফ্রি হয়ে যাব। এরপরে 2.5-3 ঘন্টার মতো আমার হাতে আরও থাকবে আর কি ঘোরার জন্য। তো আপাতত আমার প্ল্যান হচ্ছে খাওয়া দাওয়ার পরে সম্ভবত হচ্ছে বিচের দিকে যাব হয়তো। আর যদি বিচের দিকে না যাই, একটু খোঁজখবর নিব যে নেটক পাহাড়ের ওই দিকে, অর্থাৎ যেই দিকে হচ্ছে সেন্ট মার্টিনগামী জাহাজগুলো ছাড়তো আর কি, সেই দিকে এখন রিস্ক ফ্রি কিনা। যদি রিস্ক ফ্রি হয়ে হচ্ছে ওই দিকে একটু গিয়ে ঘোরাঘুরি করব। তবে আমাকে বকর ভাই ওই দিকে যেতে নিষেধ করছে, বলছে মেরিন ড্রাইভের রাস্তাটাতে বেশি ঝামেলা না হইলেও দিনের বেলায় ওই দিকে এখন যাওয়াটা নাকি একটু রিস্কি, ছিনতাই বা নানান ইস্যুর একটা চান্সেস আছে। রোহিঙ্গারা আসার পর থেকে নাকি এই ধরনের ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে আর কি। এই জন্য ওইদিকে যাওয়ার সাহস করতেছি না, আদারওয়াইজ ওইদিকে ডেফিনেটলি যাইতাম। ওইদিকে একটা প্লেস আছে, নাম হচ্ছে উঠন্তি। ওই জায়গাটা আমার খুব পছন্দ। ওই জায়গা থেকে মায়ানমারের যে বর্ডার আউটপোস্ট আছে, ওই আউটপোস্টটা হচ্ছে একদম স্পষ্টভাবে দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। বাট রিস্ক নিয়ে ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। হঠাৎ করে বাইকটা স্লো করলাম, কারণটা খুবই অদ্ভুত। হঠাৎ করে মনে হলো একটু শেভ করে নেওয়া দরকার। এটা কোনো কথা বলেন? ট্যুরে ঘুরতে এসে এখন শেভ করতে মন চাইতেছে। অবশ্য এই যে একা ঘোরার এটাই মজা, যখন যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো কারণ নাই। আমার ইচ্ছে হইলে আমি এখন শেভ করে দিব, আর কিছুই না। ভাই দেখতে চাইলে ভালো হয় আর কি, গ্লাস দিয়ে। দাগ পড়ছে? পড়লে কিছু করার নাই, দেখতেছি আর কি। তারপরে টু বি অনেস্ট, দোষটা পুরোপুরি টমটম ড্রাইভারকে দিতে পারতেছি না। এত জায়গা থাকতে আমি ওনার চিপা দিয়ে কেন বের হইতে গেছি, এটা আমারও দোষ আছে আর কি। হয়েছে কি, আমি বের হওয়ার সময় হুট করে উনি হচ্ছে ব্যাকে দিছে, ব্যাকে দেওয়ার কারণে আমার সাইলেন্সারে লাগছে, সামান্য একটু স্ক্র্যাচ পড়ে গেছে। বাট ওনাকে আমি কিছু বলার কোনো অধিকার নাই, দোষটা আমারও আছে। বাট এদিকে আমি কি কারবারটা করে বসলাম বলেন তো? ট্যুরে ঘুরতে আইসা কোনো কথা নাই, বার্তা নেই, একদম শেভ করতে বসে গেলাম। এটা তো এত নেসেসারি ছিল না। হঠাৎ করে কেন জানি ইচ্ছা হইলো একটু ক্লিন হয়ে নেই।
আজকে যদি আমি গ্রুপ ট্যুরে আসতাম, মানে সোলো ট্যুরে না এসে, এবং আমি এই শেপ করতে বসতাম এখানে, এই কাণ্ডটাই হইতো বলেন তো, মারামারি লাগিয়ে যেত পুরো গ্রুপের মধ্যে। ঠিক আছে, অবশ্য আমি এই ধরনের কাজ করতাম না তখন, কারণ একটা রেসপন্সিবিলিটি দাঁড়ায় যেত গ্রুপের অন্য মেম্বারদের প্রতি আর কি। বাট যেটা বোঝাতে চাচ্ছিলাম যে সোলো ট্যুরে আসলে এই অ্যাবসোলিউট ফ্রিডমটা হচ্ছে পাওয়া যায়, আমি এটা বেশ এনজয় করি। সামনে কি মারামারি লাগলো নাকি? মোটামুটি বেশ ভালোই একটা জটলা, তাড়াতাড়ি এখান থেকে পার হয়ে যেতে হবে কোনো একটা ইনসিডেন্ট শুরু হওয়ার আগে। শুধু শুধু এইসব লোকাল ঝামেলায় ফাইসা কোনো লাভ নাই। শাহপুরের দ্বীপে যাওয়ার সময় যদিও আমি সাবরং 0 পয়েন্টের ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম, ব্যাক করার সময় আমি টেকনাফের যে ইন্টারনাল রাস্তাটা আছে সেখান দিয়ে হচ্ছে ব্যাক করেছি আর কি। এতে করে আমার দুইটা রাস্তায় মোটামুটি এক্সপ্লোর করা হয়ে গেল, এক ঢিলে দুই পাখি বলা চলে আর কি। তো এখন আমি যাব হচ্ছে হারুন ভাত ঘরে। এটা আমার যতটুকু মনে আছে, টেকনাফের যে বাস কাউন্টারগুলো আছে ঢাকা থেকে আসা, ওই কাউন্টারগুলো পার হয়ে উঠন্তি নামের যে জায়গাটা আছে ওই দিকে যাওয়ার পথে হচ্ছে পরে আর কি, রাস্তার ডান পাশে আমার যতটুকু মনে পড়ে। আমি এখন মোটামুটি টেকনাফ শাপলা চত্বরের কাছে, এই শাপলা চত্বরের পাশেই হচ্ছে আমার হোটেলটা আছে, বাম পাশে আমার হোটেলটা আছে। এখন হচ্ছে আমি ডান পাশে যাব, এদিকে হচ্ছে আপনার টেকনাফের থেকে কক্সবাজার যাওয়ার সেই পুরনো রাস্তাটা। পুরনো রাস্তা বলতে একটা রাস্তা তো আছে মেরিন ড্রাইভ, হ্যাঁ মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার যাওয়া যায়, আর আরেকটা রাস্তা হচ্ছে উখিয়া হয়ে লিংক রোড হয়ে কক্সবাজার যাওয়া যায় আর কি। এটা হচ্ছে সেই রাস্তাটা, মানে লিংক রোড হয়ে উখিয়া হয়ে কক্সবাজার যাওয়ার সেই রাস্তাটা। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের পরেই হচ্ছে বাস স্ট্যান্ডটা, মানে ঢাকা থেকে ছেড়ে আসা যে বাসগুলো আছে সেই বাসগুলো এখানেই থামে। বাম পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিল্কি রিসোর্ট, টেকনাফের মোটামুটি বেশ ভালো থাকার প্লেস এটা আর কি। এই যে দেখেন কি একটা চাপ দিছে, এটা কোনো কথা? এদের একটা প্রবলেম হচ্ছে এরা পিছনে কোনো গাড়ি আসতেছে কিনা এটা দেখে না, এরা এদের ইচ্ছা মতো গাড়ি ঘোরায়, এদের ইচ্ছা মতো ডানে বামে যায়। এই টমটম, সিএনজি, অটো রিক্সা এগুলোর কারণে বেশ অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে। তবে বাইকেরও এখানে দোষ আছে, অনেক বাইকার আছে একদম বেপরোয়া। আমি তো টেকনাফ আসার দিন দেখলেনি, একটা ইডিয়ট রাইডারের সাথে দেখা হয়েছিল। মাঝে মধ্যে বেশ বিরক্ত লাগে রাস্তাঘাটে বাইক চালাইতে, এত সেফলি চালানোর চেষ্টা করি, বাট এদের জন্য সবসময় আসলে পারা যায় না আর কি। ফাইনালি আমার হারুন ভাত ঘরে চলে এসেছি, প্রায় 3টার মতো বাজে এখন ঘড়িতে। আমি লাস্টবার যখন এসেছিলাম এটা তখন আসলে ব্যারার ছিল, এরকম বিল্ডিং ছিল না আর কি। এটাতে দেখলাম যে বেশ চেঞ্জ হয়ে গেছে, এবং খাবারের স্বাদটা যদি চেঞ্জ না হয় তাহলেই হলো। ওনাদের এখানে আসলে গরুর মাংস, মুরগির মাংস, দেশি অবশ্যই, আর হচ্ছে হাঁসের মাংস পাওয়া যায়। আজকে হচ্ছে আমি মুরগি অর্ডার করছি আর কি, বাট আনফর্চুনেটলি আমার কাছে ভালো লাগে নাই আজকে। আমি সেই পুরনো টেস্টটা আসলে রিকল করতে পারলাম না আজকে। আপনাদের ওইটার খাবার কি আলাদা রান্না করে না এখান থেকে এনে? আলাদা রান্না করে। এটা আগে বেড়াত ছিল তাই না? আমি তখন খাইছি। ওনাদের আসলে আরও একটা ব্রাঞ্চ আছে, ওইটা মেরিন ড্রাইভের উপরে আর কি। আমি আসলে ওনাদের ওই ব্রাঞ্চের কথাই জিজ্ঞেস করেছি, ওইটা রান্নাটা কি এখান থেকে নেয় ওইটা আলাদা করে, তো উনি যেটা জানালো আলাদাই করে। হারুন ভাত ঘরে খেয়ে আজকে আমি বেশ হতাশ। আমার এক সময় যে ফ্যান্টাসি ছিল সেটা আজকে চলে গেছে। অর্থাৎ এক সময় মনে হতো যে এখানে একবেলা খাওয়ার জন্য টেকনাফ আসা যায়, সেটা আর মনে হচ্ছে না। আমি মোটামুটি ব্রিটিশ শিওর ওদের পুরনো সে বাবুচি আসলে আর নাই। একটা রেস্টুরেন্টের মেইন কিন্তু বাবুচি, হ্যাঁ, একজনের রান্নার সাথে কিন্তু আরেকজনের মিলে না।
তো আগে যে রান্না করতো উনি আসলে প্রিটি ইমপ্রেসিভ ছিল। আমার সাথে 4-5 জন ফ্রেন্ড ছিল ওই ট্রিপে, এরা সবাই হচ্ছে বেশ ইমপ্রেসড ছিল এখানে খেয়ে। আমি শুধু একা না, কিন্তু আমি যদি একা হতাম তাহলে হয়তো ভাবতাম আমি হয়তো কোনো ভুল করছি, বাট আসলে ওইটা সবাই প্রায় একমত ছিলাম যে এখানকার রান্না ইমপ্রেসিভ। বাট এইবার হচ্ছে রান্নাটা আমার জাস্ট নর্মাল লাগছে, মানে আর 8-10 জায়গায় খেলে যেরকম লাগে এক্স্যাক্টলি সেম লাগছে। ওনারা বাইরে খেয়াল করেছেন কিনা জানি না, একটা খাঁচার মধ্যে বেশ কিছু দেশি মুরগি রাখছে। আমার ধারণা ওনারা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে ওনারা অথেন্টিক দেশি মুরগি হচ্ছে সেল করে। বাট এগুলা দেশি মুরগি হইলেও এগুলা আসলে ফার্মে পালন করা হয়েছে কিনা আমি শিওর না, কারণ মুরগির মধ্যে টেস্ট কিন্তু আমার কাছে দেশি মুরগির মতো ঠিক মনে হয় নাই আর কি। যাকগে, কিছু যায় আসে না। ফাইনালি হারুন ভাতগর নিয়ে আমার যে ফ্যান্টাসি ছিল সেটা আজকে ডান। আমি এতে খুশি, কিন্তু অখুশি না। খাওয়া দাওয়ার পর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েছিলাম, এরপর হচ্ছে একটু হালকা রেস্ট নিয়েছি আর কি। তারপর হচ্ছে এখন বের হয়েছি আবার আজকে বিকালে খেলা দেখবো বলে। গতকালকে এখানে কিন্তু ফুটবল খেলার একটা বিশাল আয়োজন দেখেছিলাম, আপনাদেরকেও দেখাইছিলাম আর কি। এইখানে একটা বড়সড় টুর্নামেন্ট চলতেছে, পুরা কক্সবাজার জেলার হচ্ছে আন্ত উপজেলা হচ্ছে টুর্নামেন্ট আর কি। বিভিন্ন উপজেলা থেকে টিম আসছে, কম্পিট করতেছে, বেশ জমজমাট আর কি। তো আজকে ভাবছি বিকালটা এখানে খেলা দেখেই হচ্ছে টাইম পাস করব। সন্ধ্যার দিকে হচ্ছে আবার বক্কর ভাই চলে আসবে, আসলে হচ্ছে ওনার সাথে গল্প গুজব করে রাতটা হচ্ছে টাইম স্পেন্ড করবো আর কি। আর এদিক সেদিক কোথাও যাব না। ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি বেশ ভালো দর্শক হচ্ছে এখানে খেলা দেখতে আসছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আগে ছোটবেলায় দেখতাম জেলাভিত্তিক ফুটবল টুর্নামেন্ট হতো, বেশ জমজমাট হতো আর কি। ইদানিং এগুলার আয়োজন আসলে তেমন একটা চোখে পড়ে না, এখানে দেখে আমার বেশ ভালোই লাগতেছে। অনেকক্ষণ খেলা দেখতেছি, দেখে আমি অলমোস্ট বোর্ড হয়ে গেছি আর কি। খেলার মধ্যে কোনো ক্লাস বা মাধুর্য বলতে যেটা বোঝায় সেটা নাই আর কি। শুধু বল লাথি মারতেছে আর বল লাফাইতেছে, এটা ছাড়া আমি লিটারেলি আর কিচ্ছু দেখতেছি না। প্রায় 30 মিনিটের মতো ধৈর্য ধরে খেলা দেখছি, বাট এখনো পর্যন্ত গোল দেওয়ার মতো একটা সিঙ্গেল অ্যাটেম্প্ট দুই দলের কারো কাছ থেকেই দেখিনি। সুন্দর পাস তো দূরেই থাকে, শুধু যার কাছে বল যায় সে লাথি মারে এদিকে আর ওই দিক থেকে লাথি মারে এদিকে। বাট কি আর করা, এটাই দেখতেছি, আর তো কোনো কাজ নাই এখন। সবাই খুব বিরক্ত হয়ে আছে, বাট স্টিল খেলা দেখতেছে আর কি। খেলা তো মানে খেলা কোন কোন এলাকায় খেলে ভাই? এই সামলাপুর বাসরা টেকনাফ তিরাঙ্গা সামলাপুর আর টেকনাফ না? তবে খেলার মাঠ যাই হোক, মাঠটা কিন্তু বেশ মোটামুটি বড় সড়ো, আর আজকের বিকালটা বেশ সুন্দর এবং স্নিগ্ধ হয়ে আছে আর কি। খেলাটা যদি একটু ভালো হতো, সব কিছু মেলায় একদম সোনায় সোহাগা হতো, আর বেস্ট একটা বিকাল কাটাইছি বলা যাইতো আর কি। এদিকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে একটা গোল দিবে কোন একটা টিম, বাট সেই গোল আর হয় না। ছক্কা মারছি দে খালি লাথি মারতেছে বলের মধ্যে। খেলা কিন্তু সুন্দর না, কাড়াকাড়ি পাস ঠিক নেই, খালি লাথি মারে। এটা নর্মাল প্লেয়ার বুঝলেন। তো যাই হোক, এই বোরিং খেলা দেখায় আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, আমি নিজেই অলরেডি বিরক্ত হয়ে গেছি। আজকের জন্য এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে আসার সময় একটি সড়ক দুর্ঘটনায় কিন্তু আহত হয়েছেন।